রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠিক ব্যাঠিক। প্রশ্ন: যারা ভগবান মানেন তাদের কি হবে, আর যারা মানেন না তাদেরই বা কি হবে? উত্তর: সত্যিকারের জেনে যারা মানে তাদের যা হবে, সবকিছু জেনে যারা মানে না তাদেরও তাই হবে। টেম্পারেচারের মাত্রা অতি উঁচুতে তার যা ফল, অতি নিচুতে গেলেও সেই একই ফল ফলে। একটা গরম আর একটা ঠান্ডা, দুটোই অসহ্য। বলা হয় একটা উঁচু একটা নিচু, কিন্তু সত্যিকারের কোনটা উঁচু আর কোনটা নিচু, পায়ের দিকটা না মাথার দিকটা, সেটাই ভাববার বিষয়। খুঁজে দেখলে দেখা যায় ব্যবহারিক ক্ষেত্রে এই উঁচু বা নিচু সাময়িক নামকরণ মাত্র। আসলে পা ও মাথা একই অবস্থায় অবস্থিত। পা যদি বলে আমি পাতাল ভেদ করে নিচে চলে যাব, তবে পরিশেষে দেখা যাবে যে মাথা উঁচুতে ছিল, সেই মাথাকে নিচুতে রেখে পা ক্রমশ উঁচুতেই চলে যাচ্ছে। এমনিতে কিন্তু পা নিচে, মাথা ওপরে। আকাশ পায়ের দিকেও আছে, মাথার দিকেও আছে। পদসেবাতেও আকাশ, মস্তিষ্ক সেবাতেও আকাশ। পদসেবকেরা বলছে পদসেবা করেই আমরা স্বর্গে যাব। মস্তিষ্ক সেবকেরা বলছে মস্তিষ্ক চর্চা করে আমরা এখানেই শেষ হয়ে যাব। এ কথা শুধু মারপ্যাচ ছাড়া কিছুই না। যারা মনে প্রাণে ভগবান বিশ্বাস করেন, কতটুকু জেনে করেন জানি না, তাদের যতটুকু মনন শক্তি তারা ব্যবহার করেন সেটা তো সেবার মাধ্যমেই। ভগবানের সেবা করে সত্যিই যদি তারা স্বর্গবাসী হন, এ কথা যদি তাদের কথা অনুযায়ী স্বীকার করে নিই, তবে যারা মনে প্রাণে দেশের কাজে নিজেদের উৎসর্গ করেছেন এবং ওই পরিচর্যায় যাদের ধ্যান জ্ঞান মনন, তাদেরও স্বর্গবাস হবে। এক মন তুলায় হোক আর এক মন লোহায় হোক, ওজনের বেলায় এক মনই। সেবার দিক থেকে মন্দির সেবাই হোক, দেশের সেবাই হোক আর হাসপাতালের সেবাই হোক, ওজনের দিক থেকে সবই এক, যদি তাদের মধ্যে মন প্রাণ সমভাবে থাকে। একজন যদি সেবা করে স্বর্গবাসী হয়, তবে অপরজনও সেই আভাস ছাড়া থাকবে না, এটাই নিশ্চিত। সবটারই মীমাংসা তখনই হয় যদি সবকিছু জেনে সবাই সেটা করে। ফল সম্পর্কে বলা সঠিক হবে তখনই যখন কি করলে কি ফল হবে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। তার আগ পর্যন্ত ওই সকল বলাগুলি কল্পনা মার্গের আখ্যায় বর্ণিত থাকবে। সেই সব অদৃশ্য কল্পনা মার্গের কথাগুলো তখনই বলা সাজে যখন সেই সব বলাকে বিশ্বাসে আনা যাবে। তার জন্য কতগুলো প্রমাণে প্রমাণিত করে কল্পনার সমতুল্য কথাগুলো যে কল্পনা নয়, সে বিশ্বাস সবার মনে গেঁথে দিতে হবে। অনেক কিছু আমাদের অজানা রয়েছে, বর্তমান প্রমাণে সেগুলিকে প্রমাণিত করা হয়। অনেক কিছু অপ্রমাণিত রয়েছে, বর্তমান প্রমাণের দ্বারা তা বুঝে দিতে হবে। ভাবের সাময়িক বৈরাগ্য আসতে পারে, কিন্তু সেটা রৌদ্রে শুকানো কাঁচা মাটির মতো, জল লাগলেই গলে যাবে। মাটির মতো ভাব যদি পুড়িয়ে পাকা করা হয়, তবে সেটা সহজে নষ্ট হয় না। প্রশ্নের উত্তর তখনই বলা হবে যখন প্রত্যেকটি বিষয়বস্তুকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে। এর আগে পর্যন্ত মামুলি কথা বলে ঝুলিয়ে রাখাই হবে। প্রমাণের দিক থেকে ওই একটি কথায়, টেম্পারেচারের মাত্রা অতি উঁচুতে গেলেও মৃত্যু, নিচুতে গেলেও মৃত্যু। ফলাফল দুটোতেই এক। সর্বদিক বিচার করে দেখলে দেখা যায় দুটো দিকেই একটা দিক হয়ে যাচ্ছে। প্রশ্ন: বললেন তো যারা মানে তাদের কি হবে?
আর যারা মানে না তাদের কি হবে? কিন্তু যারা মাঝখানে, তাদের কি অবস্থা? মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী পৃথিবী ফুটো করে গুলি ছুড়ে দিলে কিছু দূর গিয়ে তা ঝুলে থাকে। মাধ্যাকর্ষণের ক্ষমতা দুদিক থেকে তাকে টানায় সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, সেও শূন্যে ঝুলছে। যে মানে সেও শূন্যে, আর যে মানে না সেও শূন্যেই আছে। সুতরাং যে যা কিছু করছে, যার যা কিছু খেলাধুলো, খাওয়া পড়া সবই শূন্যময় বিশ্বে, যার শেষ নেই। টাইটানিক যত বড়ই হোক, ভুললে চলবে না যে জাহাজটি সাগরেই ভাসছে, তার জন্য জাহাজের যাত্রীরা সেইভাবেই ভাসছে। পায়ের তলে মাটি, কিন্তু মৃন্ময় পৃথিবী তো শূন্যেই অবস্থিত। আর যত আলো, যত বাতাস, যত গ্রহ উপগ্রহ, সূর্য ইত্যাদি যা কিছু সব শূন্যে অবস্থিত বিষয়বস্তু থেকেই আসছে। যারা উদ্দেশ্যহারা বেলুনের মতন এই ফাঁকা বিশ্বে ঘুরছে, স্বর্গ, মার্গ সবই শূন্য। ফাঁকাতে তাদের অস্তিত্বের মূল্য একবিহীন শূন্যের মতো। শূন্যের পর শূন্য, যত শূন্যই বসানো হোক না কেন, শূন্য ছাড়া আর কোনো মূল্যই তাতে দেওয়া হয় না। শূন্যে অবস্থিত বিষয়বস্তুর মূল্য তখনই যখন তাদের আগে এক এসে যোগ দেবে। যাকে এক বলে এখানে বসানো হবে, সেও সেই শূন্যেই অবস্থিত, তাই সেও সেই শূন্যের মূল্যে থেকে যাচ্ছে। যেদিন একের সমাধান হবে, সেদিন সবকিছুর মীমাংসা হবে। অনুমানের এক বা ইফ এর এক বলা চলে না। ধরে নেওয়া যায়, ধরেই না হয় নিলাম এক, কিন্তু ভুলে যেন না যাই যে জাহাজটি সাগরে ভাসছে, ধরে নেওয়া এক আর ধরে না নেওয়া এক, উভয়ের গতির মূল্য শূন্য। তাই আমাদের দেহগত দিক থেকে যে দিকে তাকাই, সেটাই ফাঁকা হয়ে যাচ্ছে। কে দেখে, কে শোনে, কে বোঝে, কিছুই খুঁজে পাই না, কিন্তু সব কিছুর মূল একজন বুঝে যাচ্ছে। সেটি কে? দেহকে অজস্র টুকরো টুকরো করে ম্যাটারের পর ম্যাটার নেড়ে যাওয়া হচ্ছে। ম্যাটার বুঝে কে অ্যান্সার দিচ্ছে, তার সঠিক উত্তর পাওয়া যায় না। একটা ক্যালকুলেশনে আনা যায় যে একটা ভাইব্রেশন হচ্ছে, কিন্তু ভাইব্রেশন তো অনেকভাবেই হয়, নিজে বুঝে দেয় না। দেহের অনেক দূর পর্যন্ত প্রমাণ শাস্ত্রে মেলে, তারপরে কি হচ্ছে সেই কথা শেষ করে ন্যাচুরাল লাও, ইউনিভার্সাল লাও। কিন্তু তাতে তো সমাধান হলো না। এই যে সেন্স, যা খুঁজতে গেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ অ্যান্সার পাওয়া যাচ্ছে আর সবসময় নিখোঁজের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, সেটাকেই যদি সেন্স বলি তবে কি ভুল হবে? সব ফাঁকাটাই সেন্স, সুতরাং তার মধ্যে যে বিষয়বস্তু আছে সবটাই সেন্স। এই হিসাবে ধরে নিলে শূন্যের একটা মূল্য দেওয়া যায়, যার আদিও নেই, অন্তই নেই। কে করলো, কোথা থেকে এলো, কিভাবে এলো, এসব প্রশ্নের কিছুই আসে না। ফাঁকা কেউ সৃষ্টি করে না, কারোর মাধ্যমেই আসেনি। চিরকালই যা ফাঁকা থাকে, যদি সেন্স বলে বর্ণিত করি, তার থেকে যা কিছু যত বর্ণনায় বর্ণিত হবে সবটাই সেন্স। যেখানেই ফাঁকা সেখানেই ফাঁকা। নাই এর মাঝে যে আছে, আছের মাঝেও যে সে আছেই। এটাই হলো সবচেয়ে বড় আশ্চর্য। এই অগণিত গ্রহ উপগ্রহ যা গুণে শেষ করা যায় না, তার জায়গা ফাঁকাতেই, শূন্যতেই তার আশ্রয় সম্ভব। বিশ্বের সমস্ত কিছু এই আশ্রয়ের ওপর নির্ভর করেই সমতালে অগ্রসর হচ্ছে। প্রতিটি বিষয়বস্তুই সেই ফাঁকার চিন্তায় বা শূন্যতে যে আছে তার পরিচয় দিয়ে যাচ্ছে। আমি ক্যারেক্টার, আমি স্রষ্টা, এই ভাব আর তার প্রভাব সমস্ত বস্তুর মধ্যেই খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসা করলে, চারিদিকে তাকালে অজান্তে তার উত্তর এসে মেলে। আবার তার সাথে সাথে আর একটি প্রশ্ন জেগে উত্তর দিয়ে দিচ্ছে, কিছুই নেই, সবই ফাঁকা। এখানেই জীবনের শেষ, এন্ড অফ দি লাইফ। যে বাতি জ্বলছে তা নিভিয়ে দিলেই নিভে যায়, জীবনের বাতিও তাই নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এটাই কি ঠিক উত্তর?
না ওটাই, আমি আছি সেটাই ঠিক না, আমি নেই সেটাই ঠিক। আমি দুয়ের কথাই বলতে পারি। আমির বিষয়বস্তুটা কোথায়, কোথা থেকে এলো? সেই ফাঁকা থেকেই তো এলো। তাই ফাঁকার মনে হয় দুটোই চরম আখ্যা। যাকে আছি ভাবে মেনে নেওয়া যায়, তাকে সেইভাবেই খুঁজে পাওয়া যায়। আবার নাই হিসাবে খুঁজতে গেলে নাইয়ের মাঝে খুঁজে পাওয়া যায়। যে জল পান করি বাতাসে তাকে কম অনুভব করি। সূর্যের টানে যে জল আমাদের কাছ থেকে উপরে যায় তা আমরা বুঝতেই পারি না। বাতাসের মধ্যে যে জল তা আমরা অনুভব করছি এবং অনেকভাবে বুঝতে পেরেছি। জলের মাঝে দেখেও যে রং খুঁজে পাই না, সে থেকেও নাই এর মাঝে আছে। অদ্ভুত কথা, রংবিহীন থাকা না থাকার সামিল, তবু যে আমাদের প্রাণ হিসেবে রয়েছে, বাতাস অনুভবের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে ফাঁকার সাথে মনে হয় তার একটি সামঞ্জস্য আছে। এরা যে বিষয়বস্তু দিয়ে তৈরি, তারা তো আমাদের অনেক আড়ালে, আড়াল থেকে ফাঁকার মধ্যে ফাঁকা হয়ে মিশে আছে। এই মিশিয়ে যাওয়ার অবস্থায় অবস্থিত থেকেই আমাদের এই জগৎ। ইহা ওই অবস্থারই বিকাশ, যাতে আরো অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু সূক্ষ্মাকারে রয়েছে। বাতাস, জল তার কাছে অতি স্থূল, সেই যে অতি সূক্ষ্ম, যা সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে, ফাঁকার সাথে একসাথে হয়ে আছে। তার পূর্ব পরিচয় এই জগতের রূপ দেখে বোঝা যায়, প্রতি মুহূর্তেই তা বুঝিয়ে দিচ্ছে। তাই তাকে নাই ভাবে চরম চিন্তা করলেও তার কিছু এসে যায় না, আছে ভাবে চিন্তা করলেও কিছু এসে যায় না। এই ধারা সবকিছুর ঊর্ধ্বে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম।